কেউ কেউ বলেন পণ্ডিত হিসাবে তিনি ছিলেন বিদ্যাসাগরের সমকক্ষ। আবার একথাও অনেকে বলেন যে সমকক্ষ নন, তিনি ছিলেন বিদ্যাসাগরের চাইতেও অনেক বেশি মেধাশক্তির অধিকারী। কিন্তু বাঙালি তাকে মনে রাখেনি, কারণ বলা হয়ে থাকে যে যে আলো অন্যকে আলোকিত করে সেই আলো যদি নিজের অন্ধকারে নিঃশেষিত হয়ে যায়, মানুষ তাকে মনে রাখে না। আজকে আমরা এমন একজন মানুষের কথা আলোচনা করব, যিনি ছিলেন জ্ঞানে, পাণ্ডিত্যে, এমনকি কৃতিত্বে অনন্য সাধারণ এক উজ্জ্বল আলো। কিন্তু মাত্র ২৬ বছর বয়সে এক ট্র্যাজিক আত্মহননের মধ্যে দিয়ে তিনি পৃথিবী থেকে নিজেকে চিরতরে গুটিয়ে নিয়েছিলেন। তিনি হলেন বিদ্যাসাগরের স্নেহভাজন তথা ঘনিষ্ঠ বন্ধু পণ্ডিত রামকমল ভট্টাচার্য। তা বিশ্বাস করুন আর নাই করুন, এটা সত্যি যে তাকে নিয়ে বিতর্ক আছে, কিন্তু স্বয়ং বিদ্যাসাগর তার সম্পর্কে যা বলেছিলেন, যা জানতে হলে আমাদের সেই বিখ্যাত গল্পটির ভিতর ঢুকতে হবে, যেখানে আমরা বুঝে নিতে পারবো যে বিদ্যাসাগরের তুলনায় সেই মানুষটির জায়গাটি আসলে কোথায়। তাহলে চলুন শুরু করা যাক। 1857 সাল, অবিভক্ত বাংলার বুকে তখন ব্রিটিশ সরকারের অধীনে বিভিন্ন জেলা ও বিভিন্ন বিভাগে নতুন ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রক্রিয়া চলছিল। এই নিয়োগ প্রক্রিয়া যার নির্দেশনায় চলছিল তিনি হলেন বাংলার তদানীন্তন ছোটলাট হ্যালিডে সাহেব। বিদ্যাসাগর ছিলেন এই হ্যালিডে সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠজন। বলা বাহুল্য, প্রতিবারের মতো সেবারেও হ্যালিডে সাহেব বিদ্যাসাগরের কাছে কয়েকজন যোগ্য বাঙালি যুবকের নাম চাইলেন, যাদের তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করতে পারবেন। বিদ্যাসাগর তিনি অত্যন্ত গর্বের সাথে পণ্ডিত রামকমল ভট্টাচার্যের নাম প্রস্তাব করলেন। নাম শুনে হ্যালিডে সাহেব জিজ্ঞাসা করলেন, রামকমল ভট্টাচার্য কি করেন তিনি? বিদ্যাসাগর অম্লান মুখে বললেন, শিক্ষকতা। শিক্ষকতা পেশার কথা শুনেই হ্যালিডে সাহেব বেশ অবজ্ঞার সুরে বলে উঠলেন, যারা শিক্ষকতা করেন তারা তো প্রশাসনিক কাজে অকর্মণ্য। রামকমল ভট্টাচার্য সম্পর্কে এই কথায় বিদ্যাসাগর বেশ মনক্ষুণ্ণ হলেন, কিন্তু পরক্ষণেই তিনি প্রতিবাদের সুরে হ্যালিডে সাহেবকে দৃঢ়ভাবে জানিয়ে দিলেন, রামকমল সংস্কৃত ও ইংরেজিতে ভীষণই দক্ষ, এই দুটি বিষয় তিনি ভালোই জানেন, আর অঙ্কশাস্ত্রে এই মুহূর্তে তার তুল্য কোনো লোক বাংলায় খুঁজে পাওয়া কঠিন। তা এই ছিল পণ্ডিত রামকমল ভট্টাচার্য সম্পর্কে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল্যায়ন। প্রসঙ্গত এখানে উল্লেখ করা দরকার যে বিদ্যাসাগরের ঘনিষ্ঠ বন্ধু প্রসন্ন কুমার সর্বাধিকারী তিনি যখন বাংলা ভাষায় প্রথম আধুনিক পাটিগণিত বইটি রচনা করছিলেন, তখন তার জটিল গাণিতিক পরিভাষা এবং গাণিতিক সূত্রগুলো সেগুলো কিন্তু মূলত রামকমল ভট্টাচার্যই পর্দার আড়াল থেকে নিখুঁতভাবে তৈরি করে সাজিয়ে দিয়েছিলেন। রামকমল ভট্টাচার্যের জন্ম 1834 সালের 31শে মার্চ। জন্মস্থান কলকাতার শিমুলিয়া পল্লী। পিতা রামজয় তর্কালঙ্কার। মাত্র 12 বছর বয়সে তার পিতৃবিয়োগ ঘটে। পিতার প্রয়াণের পর তীব্র দারিদ্র্যের মধ্যেই 1846 সালে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন। 1854 সালের সিনিয়র বৃত্তি পরীক্ষায় কলেজের সমস্ত ছাত্রদের মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেন। তার এই অসাধারণ পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সংস্কৃত কলেজের তৎকালীন অধ্যক্ষ বিদ্যাসাগর রামকমল ভট্টাচার্যকে একটি সম্পূর্ণ মহাভারত উপহার দিয়েছিলেন। দেখুন, বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 1820 সালে। অন্যদিকে রামকমল ভট্টাচার্যের জন্মসাল ছিল 1834 সাল। অর্থাৎ রামকমল ভট্টাচার্য বিদ্যাসাগরের চেয়ে 14 বছরের ছোট ছিলেন। তা বয়সের এই বিস্তর ফারাক থাকা সত্ত্বেও দুজনের মধ্যে ছিল কিন্তু স্নেহপূর্ণ এক গভীর বন্ধুত্বের সম্পর্ক। রামকমল ভট্টাচার্য প্রায়ই বিদ্যাসাগরের অফিস রুমে গিয়ে বসতেন। একদিন সবার সামনে হঠাৎ করে তিনি বিদ্যাসাগরকে একটা রসপূর্ণ প্রশ্ন করে বসলেন। বললেন, কত টাকা হইলে আপনার খ্যাতি কিনিতে পারিব? এরকম প্রশ্ন শুনে উপস্থিত সবাই চমকে উঠেছিলেন, কেননা বিদ্যাসাগরের মতো তৎকালীন বাংলার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের মুখের উপর
এমন প্রশ্ন করার দুঃসাহস সে যুগে আর কারো ছিল না। কিন্তু রামকমল ভট্টাচার্য ছিলেন সম্পূর্ণ আলাদা। একদিকে তিনি যেমন ছিলেন অনমনীয় কিন্তু সরস এক ব্যক্তিত্ব, তেমনি অন্যদিকে তিনি ছিলেন বেপরোয়া এক স্পষ্ট বক্তা। এই একটি গল্পই বলে দেয় যে রামকমল ভট্টাচার্য প্রচলিত সামাজিক দূরত্বের তোয়াক্কা করতেন না, এবং তার রসবোধ এবং চিন্তাভাবনা তা ছিল সবসময় প্রথাবিরোধী। তা স্পষ্ট বক্তা রামকমল ভট্টাচার্যের উপর বিদ্যাসাগরের অভিভাবকত্বের ছায়া সবসময় বিস্তৃত ছিল। 1857 সালে বিদ্যাসাগরের এই সুপারিশে তিনি কলকাতার নর্মাল স্কুলের প্রধান শিক্ষক হন। বলা বাহুল্য, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি সেই পদেই বহাল ছিলেন। সেই সময় অর্থাৎ ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে কলকাতার সংস্কৃত কলেজ এবং টোলের পণ্ডিতদের কাছ থেকে সমাজ সে সময় আশা করত এটাই যে তারা সনাতন ধর্ম, পুজো পার্বণ এবং শাস্ত্রীয় অনুশাসন কঠোরভাবে তারা তা মেনে চলবেন এবং জনসাধারণকে সে বিষয়ে উদ্বুদ্ধ করবেন। কিন্তু রামকমল ভট্টাচার্য ছিলেন সম্পূর্ণ উল্টো স্রোতের মানুষ। তিনি সংস্কৃত ভাষায় অসাধারণ জ্ঞানী হওয়া সত্ত্বেও বলা যায় প্রাচ্য শিক্ষার চূড়ায় বসেও অবিশ্বাস্যভাবে ফরাসি দার্শনিক অগাস্ত কতের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি সেই ফরাসি দার্শনিকের পজিটিভিজম বা প্রত্যক্ষবাদ সেই দর্শনে গভীরভাবে তিনি দীক্ষিত হয়েছিলেন। শুনলে বিশ্বাস করা যায় না যে সেই যুগে তিনি কয়েকজন প্রগতিশীল মানুষকে নিয়ে কলকাতার বুকে একটা অত্যন্ত সাহসী প্রগতিশীল নাস্তিক গোষ্ঠী গড়ে তুলেছিলেন। ছোট ভাই কৃষ্ণকমল ভট্টাচার্য, বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী, হাইকোর্টের প্রথম জজ, বাঙালি জজ, তার দ্বারকানাথ মিত্র, এরাই ছিলেন তার সেই নাস্তিক গোষ্ঠীর সদস্য। তিনি কোনো রকম রাগঢাক না করে নিজেকে পজিটিভিস্ট বা নাস্তিক বলে তিনি সবসময় পরিচয় দিতেন। রক্ষণশীল সমাজের তীব্র সমালোচনা এবং কটাক্ষের মুখে দাঁড়িয়েও রামকমল ভট্টাচার্য তার বৈজ্ঞানিক যুক্তিবাদী যে চিন্তাধারা তার থেকে তিনি কখনো এক চুলও সরে আসেননি, তিনি নড়েননি। সেকালের সমাজকে তিনি এক কথায় চমকে দিয়েছিলেন। তার অনুবাদ করা ইংরেজি দার্শনিক ফ্রান্সিস বেকনের প্রবন্ধ সংকলন বেকন সন্দর্ভ এবং ইউক্লিডীয় জ্যামিতির উপর তার লেখা বই এলিমেন্টস অফ জিওমেট্রি এসব প্রমাণ করে যে তিনি কেবল সংস্কৃতের পণ্ডিত ছিলেন না, বরং আধুনিক বিজ্ঞান ও আধুনিক দর্শনের তিনি একজন অনন্য সাধারণ পূজারী ছিলেন। কিন্তু মেধার এই দীপ্তির পেছনেই ছিল এক গভীর মানসিক যন্ত্রণা। ছোট ভাই কৃষ্ণকমল ভট্টাচার্য একটি বই লিখেছিলেন। বইটির নাম দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ। বইটিতে উল্লেখ আছে যে পণ্ডিত রামকমল ভট্টাচার্য দীর্ঘকাল ধরে এক চোখের রোগে ভুগছিলেন, যার কারণে তার পড়াশোনা, তার বই লেখা এসব প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। বলা বাহুল্য, চোখের এই নিদারুণ কষ্ট, চোখের এই ভয়ানক রোগ তার মতো একজন জ্ঞান পিপাসু মানুষের মনে গভীর এক অবসাদ তৈরি করে দিয়েছিল। এরই মাঝে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিদ্যাসাগর শিক্ষা বিভাগের সাথে মতবিরোধের জেরে সরকারি চাকরি থেকে হঠাৎ পদত্যাগ করে বসলেন। ফলে রামকমলের মাথার উপর থেকে একমাত্র অভিভাবকের ছাতাটি সরে যায়। বিদ্যাসাগরের জায়গায় সেই নর্মাল স্কুলের নতুন ইন্সপেক্টর হয়ে আসলেন উড্র সাহেব। আর এই উড্র সাহেবের সাথেই রামকমল ভট্টাচার্যের এক অপ্রত্যাশিত ব্যক্তিত্বের সংঘাত শুরু হয়ে যায়। একদিকে শাসক উড্র সাহেবের ঔপনিবেশিক মনোভাব, আর অন্যদিকে পণ্ডিত রামকমল ভট্টাচার্যের স্বাধীনচেতা বুদ্ধিবৃত্তি। সম্ভবত এই সংঘাতের ফলেই পণ্ডিত রামকমল ভট্টাচার্যের মনে হতাশার এক গভীর কালো মেঘ তৈরি হয়েছিল। অবশেষে 1860 সালের 11 জুন নেমে আসলো সেই দুর্ভাগ্যজনক দিনটি। তিনি নিজেরই বাসভবনে মাত্র 26 বছর বয়সে হঠাৎই আত্মঘাতী হলেন। তার মৃত্যু রহস্য কিন্তু আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। ইংরেজ কর্মকর্তার অপমান, কর্মজীবনের হতাশা, নাকি ভয়ানক সেই চোখের রোগ, নাকি আরও কোনো গভীর কোনো মানসিক যন্ত্রণা, ঠিক কোন কারণ তাকে সেই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল
ঠিক কোন কারণে জ্ঞান মেধা কৃতিত্বের মধ্যগগনে থাকা এই মানুষটি মাত্র ২৬ বছর বয়সে আত্মহননের চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, ইতিহাস কিন্তু আজও তার নির্ভুল উত্তর দিতে পারেনি। কিন্তু ঘটনা যাই হোক, আমরা কিন্তু হারিয়েছি, বাঙালি হারিয়েছে এক উজ্জ্বল নক্ষত্রকে। এই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনাদের কি মনে হয় রামকমল ভট্টাচার্য যদি ২৬ বছর বয়সে আত্মহত্যা না করতেন, তাহলে কি তিনি বিদ্যাসাগরের সমপর্যায়ের ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়ে উঠতে পারতেন? আশা করি কমেন্ট বক্সে আপনারা আপনাদের উত্তর জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে এইরকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।